নমস্কার, নিউজ ভ্যানগার্ডের বিশেষ ক্রীড়া টক শোতে আপনাদের স্বাগত। ময়দানের খেলাধুলো কতটা জনপ্রিয়, কতটা শিখরে উঠছে, এই ঘরোয়া মরশুম, বিভিন্ন আসর, শীতকালীন যেমন শাক সবজি থেকে বিভিন্ন গাছগাছালি, বাহারি পাতা থেকে শুরু করে শীতকালীন ফুল যেরকম হয় ঠিক তেরকম বা সেরকমভাবেই খেলাধুলারও কিন্তু বিস্তার প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা দেশেই উন্মাদনাটা পরিলক্ষিত হয়। বাদ যায়নি অরণ্যদহিতাই ছোট্ট ত্রিপুরায়। ফুটবল হোক কিংবা ক্রিকেট, ইনডোর গেম হোক কিংবা আউটডোর গেম। তবে তার মধ্য থেকে এবছর ঘরোয়া ক্রিকেট মরশুম শুরুর আগে আরও একটা জনপ্রিয়তা, অর্থাৎ বাঙালির সেরা ফুটবল। বাংলার বুকে এপার বাংলা হোক ওপার বাংলা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের ফুটবল উন্মাদনা কতটুকু আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আগামী 15 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ৭৯তম সন্তোষ ট্রফি ফুটবল প্রতিযোগিতা। এবং এবছর এই ঘরের মাটিতে অর্থাৎ রাজধানী আগরতলায় গ্রুপ ডির ম্যাচগুলো হবে, যেখানে অংশ নেবে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এবং যার ব্যবস্থাপনায় রয়েছে রাজ্য ফুটবল সংস্থা, অর্থাৎ রাজ্য ফুটবলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ফুটবলের আধুনিকীকরণের ক্ষেত্রে, রাজ্য ফুটবলকে তুলে আনার ক্ষেত্রে রাজ্য ফুটবল সংস্থা, যা আমাদের প্রাণ বা আমাদের আগামী ভবিষ্যৎ। এবং এবছর এই ৭৯তম যে ফুটবল টুর্নামেন্ট হবে সন্তোষ ট্রফির যে ডি গ্রুপের, সেই গ্রুপের খেলা নিয়ে রাজ্য ফুটবল সংস্থা কতটুকু তৈরি, সেখানে দলগুলো আসবে, আগামীকাল থেকে আসতে শুরু করবে। তার পাশাপাশি রাজ্য দল গঠনের প্রস্তুতি এবং যে 4টি রাজ্যের ফুটবলাররা আসছে তাদের নিয়ে রাজ্য ফুটবল সংস্থা কতটুকু তৈরি, কতটুকু নতুনভাবে এই উন্মাদনা উত্তর পূর্ব ভারত থেকে সারা ভারতবর্ষে পৌঁছে যাবে এই অরণ্যদহিতা ত্রিপুরা থেকে। আজকের নিয়ে এই আলোচনা সন্তোষ ট্রফির জন্য কতটা প্রস্তুত রাজ্য ফুটবল সংস্থা, এবং এই আলোচনায় আমাদের আজকের যিনি পর্যালোচনা করবেন বা পর্যালোচনায় রয়েছেন রাজ্য ফুটবল সংস্থার যুগ্ম সচিব রয়েছেন, আমি আপনাকে স্বাগত জানাই কৃষ্ণপদ সরকার। কৃষ্ণবাবু, আপনাকে স্বাগত নিউজ ভ্যানগার্ডের। আমার ব্যক্তিগত তরফ থেকেও আপনাকে ধন্যবাদ। এই যে ফুটবল উন্মাদনা আমরা 2018 সালে দেখেছি, 2024 সাল এবং পুনরায় আবার এবছর 4টি দল, অর্থাৎ বর্তমানে আমরা অতীতে দেখতাম কলকাতার ইস্টবেঙ্গল, মোহনবাগান, গোয়ার সালগাঁওকার এবং পাঞ্জাব, এই 4টি দলের মূলত ফুটবলাররা রাজত্ব করত ভারতীয় ফুটবলে। কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখছি আমাদের উত্তর পূর্ব ভারত থেকে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড থেকে ফুটবলাররা, এবং সেই 3টি দল এবং স্বাগতিক ত্রিপুরাকে নিয়ে শুরু হচ্ছে সন্তোষ ট্রফি। আপনারা কতটুকু প্রস্তুত, কিরকম ভাবে দেখছেন এবারের এই আসরকে? নমস্কার আপনাকে। আপনারা জানেন আমাদের যে ঘরোয়া ক্লাব লিগ, সেটা পুরুষ এবং মহিলাদের আমরা যে আমাদের সেশন শুরু হয় মে মাস থেকেই, তো সেভাবে আমরা আমাদের তৃতীয় ডিভিশন, দ্বিতীয় ডিভিশন, প্রথম ডিভিশন, রাখাল, মহিলা লিগ, মহিলা নকআউট আমরা সুসম্পন্ন করতে পেরেছি সকলের সার্বিক সহযোগিতা। তো এখন যে উন্মাদনা ত্রিপুরা রাজ্যে, আপনি একটু আগে বলছিলেন যে এইবার নিয়ে তৃতীয়বার আমাদের রাজ্যে হতে যাচ্ছে ৭৯তম ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী 15 ডিসেম্বর থেকে। এখানে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং আমাদের স্বাগতিক ত্রিপুরা আছে। তো আপনারা জেনে খুশি হবেন যে সারা ভারতবর্ষের এই যে সন্তোষ ট্রফি খেলাগুলি হচ্ছে, সেখানে সবগুলি রাজ্যকে 8টা গ্রুপে ভাগ করা হয়েছে। এর মধ্যে এই আমাদের যে 4টা দল রাজ্য এখানে খেলছে, সেটা হচ্ছে ডি গ্রুপ, এবং প্রত্যেকটি গ্রুপের মানে 8টা গ্রুপের যে 8টা চ্যাম্পিয়ন হবে, সেই সর্বভারতীয় যে কোয়ার্টার ফাইনাল থেকে যে 8টা টিমের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসামে সেই ফাইনাল খেলাগুলি হবে। তা আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন যখনই আমরা এই খবরটা পেয়েছি যে এবারও আমরা তৃতীয়বারের মতো জাতীয় সন্তোষ ট্রফি আয়োজন করার এই সুযোগ পাচ্ছি, তো আমরা গত মাসেই অলরেডি আমাদের একটা অর্গানাইজিং কমিটি এবং বিভিন্ন সাব কমিটি আমরা গঠন করে নিয়েছি। কারণ এখানে ফুটবলের যেমন ডেভেলপমেন্ট হবে, একটা উন্মাদনা আছে, সেখানে কিন্তু রাজ্যের স্বার্থ বা সম্মানও জড়িয়ে আছে, সুন্দরভাবে যাতে আমরা করতে পারি। যেহেতু বিগত দিনে আমরা করতে পেরেছি, সেই সুনামটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে আছে, সেই কারণে হয়তো ওনারা এবারও আমাদেরকে এই জাতীয় স্তরের আসর করার জন্য আমাদেরকে দিয়েছেন। এবং সেই পরিকাঠামো আমাদের ক্রীড়া দপ্তর বলুন, রাজ্য সরকার বলুন, সবার থেকে সহযোগিতা পেয়েছি বলে কিন্তু আমরা এই আসরগুলি
করতে পেরেছি। আমরা গতকালকেও রিভিউ মিটিং করেছি, বিভিন্ন যে সাব কমিটিগুলি আছে কাদের প্রস্তুতি কতটুকু হয়েছে, কোথাও খামতি আছে কিনা সেগুলি আমরা দেখে সমস্ত কাজকর্ম আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তা আমাদের কাছে সমস্ত শিডিউল চলে এসছে, কোন কোন টিম কবে নাগাদ আসছে। তা মিজোরাম এবং নাগাল্যান্ড ট্রেনে আসবে 12 তারিখ এবং 13 তারিখ তারা আসবেন, এবং দুদিন মিলিয়ে মণিপুরের তারা আসবেন, তারা বাই এয়ারে আসবেন। তো আমাদের যারা লাইসেন্স অফিসার ত্রিপুরার যারা আছেন তারা ওদের সঙ্গে কন্টিনিউয়াস যোগাযোগ রাখছেন, ওদেরকে থাকার ব্যবস্থা, ওদেরকে আপ্যায়ন করার ব্যবস্থা, আনার ব্যবস্থা, সব দিক দিয়ে আমরা মোটামুটি তৈরি আছি। তো সেই ক্ষেত্রে এই 4টি দল স্বাগতিক ত্রিপুরা। এবার যদি বলি যে এই 4টি দল থেকে একটি দল মূল পর্বে যাবে 8টি গ্রুপ থেকে, যেখানে তারা সেমিফাইনালের কোয়ার্টার ফাইনাল থেকে খেলা শুরু করবে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য দল সম্পর্কে কতটুকু, বা রাজ্য দল গঠনের ক্ষেত্রে আপনারা কিরকম পরিকল্পনা নিয়েছেন, বা এই 3টি দলের সাথে টেক্কা দিতে কতটুকু তৈরি? কারণ সেখানে আমরা দেখেছি যে মণিপুর অনেকটাই শক্তিশালী স্ট্রেংথ অ্যান্ড স্টেমিনারে, সেই জায়গায় রাজ্য দল কতটুকু তৈরি করতে পারবে বা রাজ্য দল দিতে পারবে? দেখুন, 78তম যেটা সন্তোষট্রফি গতবার আমাদের মাঠে হয়েছিল, সেখানেও আপনারা দেখেছেন প্রচুর দর্শক এসছে, এবং আমাদের ত্রিপুরা টিম 3টা ম্যাচের মধ্যে একটা জয়লাভ করেছে, একটা ড্র, লাস্ট ম্যাচ যেটা মণিপুরের সঙ্গে ছিল সেটাতে আমরা হেরেছি। ভালো দল হয়েছিল। এবারও আমাদের যারা টিম গঠনের যারা দায়িত্বে আছেন, আমাদের সিলেকশন কমিটি, আমরা চেয়েছিলাম আমাদের যে বি ডিভিশন এবং এই ডিভিশনের যে ক্লাবগুলি প্রত্যেককে আমরা চিঠি দিয়েছি, বিশেষ করে যারা খেলোয়াড় ট্রায়াল ক্যাম্পে আসার জন্য আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি। প্রায় 42 জনের মতো আমরা ওদেরকে ডেকেছিলাম, ট্রায়াল ক্যাম্পে ডেকেছিলাম। তো যাই হোক, বিভিন্ন জায়গা থেকে ব্যক্তিগত অসুবিধার কারণে অনেকেই আসতে পারেননি। আমরা 30-32 জনের মতো পেয়েছি। লাস্টলি 28 জন আমরা যেখানে সিলেকশন ক্যাম্পে রেখে মেডিকেল টেস্ট কালকে হয়ে গেছে, এখন আমরা ফাইনাল 20 জন আমরা অলরেডি পেয়ে গেছি, এবং অফিসিয়ালও আমাদের 6 জন থাকবে। টিম এখন অবধি একবেলায় করে প্র্যাকটিস করছে, এবং আমি মনে করি যেহেতু আমাদের রাজ্যে খেলা হবে স্বাগতিক স্টেডিয়ামরা, আমাদের দল একটা ব্যালেন্স দল হয়েছে। এখানে আমাদের চিফ কোচ আছেন ডিকে প্রধান, এখানে প্রমুখ মজুমদার আছেন, ম্যানেজার আছেন, আপনারা জানেন অভিজ্ঞ কোচ ত্রিপুরার স্বনামধন্য সুভাষ বোস আছেন। গোলকিপারের কোচ আমরা বাইরে থেকে এনেছি, উনি গতবারও ছিলেন আমাদের, যেহেতু আমাদের রাজ্যে গোলকিপারের লাইসেন্স কোচ নেই, সেই কারণে আমরা ইন্দ্রনীল ঘোষকে এনেছি। তো উনি আজকে রাত্রে এসে ঢুকে যাবেন। তো আমার যা দেখা এবং ওদের যে প্র্যাকটিস, গতকালকে প্র্যাকটিস ম্যাচ খেলেছে, কিন্তু যে ফাঁক ফোকরগুলি আছে সেটা ফিল আপ করার চেষ্টা করছেন। একটা ব্যালেন্স টিম হয়েছে আমার হিসেবে, এবং আমরা যথেষ্ট ফাইট দেব, এবং ত্রিপুরার সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে সেই চেষ্টা তো অবশ্যই আমার ছেলেরা মাঠে প্রমাণ করে দেবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে প্রতিনিয়ত যে সমস্ত দলগুলোতে বহিরাজ্যের ফুটবলাররা থাকে, তো সেই ক্ষেত্রে রাজ্য দলে কি কতজন ফুটবলারকে আপনারা বহিরাজ্য থেকে এনেছেন বা আনার জন্য বা সেটাকে তৈরি করেছেন, এরকম সুযোগ রয়েছে কি? হ্যাঁ, দেখুন, প্রথমে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে গাইডলাইন দিয়েছিল আমাদের কাছে, সেখানে কিন্তু বলা ছিল যে শুধু পিআরটিসি মানে যার যার মেম্বার অ্যাসোসিয়েশনের যে স্টেটের যে প্লেয়াররা তারাই একমাত্র খেলতে পারবে, ইন্টার স্টেটের প্লেয়াররা খেলতে পারবে না। পরবর্তী সময়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সময় কম থাকাতে মেম্বার অ্যাসোসিয়েশনগুলির সঙ্গে মিটিং করে সেই সিদ্ধান্ত নিয়েছে যে না, এইবার অন্তত এটাকে ছাড় দেওয়া হবে, এবং 4 জন আমরা ইন্টার স্টেটের প্লেয়ার নিতে পারবো। সেই অনুযায়ী কিন্তু আমরা 4 জন ইন্টার স্টেটের প্লেয়ার অলরেডি আমাদের টিমে যোগ দিয়েছে, এবং তারা আমাদের যে বাকি রাজ্যের যে ছেলেরা আছে 16 জন, তাদের সঙ্গে কিন্তু অলরেডি প্র্যাকটিস করছে। 4 জন আমরা পেয়েছি ইন্টার স্টেট। তো ইন্টার স্টেটের 4 জন এবং বাকি থাকছে 16 জন। এই 16 জনে গত বছর যেখানে দল হয়েছিল সেখানে আপনারা শেষ ম্যাচে মণিপুরের বিরুদ্ধে হেরেছিলেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবছর ঘরের মাটিতে 4 জন আরো নতুন করে ইন্টার স্টেট ফুটবলার যুক্ত হলো, এবং যাদেরকে নিজে যুক্ত হলো বা তাদেরকে নিয়ে কোচ কতটুকু আশাবাদী, এবং একদিন আগে অর্থাৎ 15 তারিখ থেকে ম্যাচ শুরু হবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একদিনে গোলকিপিং কোচ কতটুকু তালিম দিতে পারবে রাজ্য দলের গোলকিপিংকে, বা গোলকিপিং নিয়ে কতটুকু আশাবাদী আপনারা? দেখুন, আপনারা লিগ খেলা দেখেছেন, রাখাল শিল্ড দেখেছেন, এখানে যারা আমাদের রাজ্যের খেলোয়াড়রা আছেন, বুদ্ধদেব বর্মা আপনারা জানেন, খুব নাম করা গোলকিপার। ওদেরকে তো এখন নতুন করে তালিম দেওয়ার নেই, ওদের কাছে যা মানে স্কিল বা যা তাদের আছে সেটাকে একটু ঝালাই করে নেওয়া। অলরেডি তো কোচিং চলছে,
এখন গোলকিপারের জন্য শুধু স্পেশাল আমাদের হাতে যে 3 দিন সময় আছে সেই সময়টা ওদেরকে দেওয়া হবে। এবং যে ইন্টারস্টেটের 4 জন প্লেয়ারকে এনেছি, আপনারা নিশ্চয়ই ওদের খেলা দেখেছেন, দেবাশিস রায়, আসিফ আলী মোল্লা। তো যারা এসছে তারা খুব ট্যালেন্টেড প্লেয়ার, স্কিল্ড প্লেয়ার এবং সুনামের সঙ্গে ক্লাব লিগ, ঢাকা শিল্ড খেলে গেছে। এবং তাদের যে পারফরমেন্স, এই পারফরমেন্স ডিউরিং প্র্যাকটিস ম্যাচে আমাদের যারা চিফ কোচ বা আমাদের কোচ আছেন, ম্যানেজার আছেন, তারা অন্তত সন্তুষ্টি প্রকাশ করেছেন যে তাদের পারফরমেন্স এখন অবধি ঠিক আছে। বাকি যে ফাঁকফোকরগুলি আছে ওনারা চেষ্টা করছেন একদম পিক লেভেলে নেওয়া যায় কিনা, তারা দেখছেন বিষয়টা। সেক্ষেত্রে রাজ্যের ফুটবল প্রেমীরা বা সাধারণ মানুষের কাছে যে একটা বার্তা ইতিমধ্যেই পৌঁছে গেছে যে ৭৯তম সন্তোষ ট্রফি ফুটবল রাজধানীতে হচ্ছে, এবং এবছরের এই আসরের ম্যাচগুলো কোথায় সে বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু একটা প্রশ্ন। আমি আপনার মুখ থেকে জানতে চাইব কোন কোন মাঠগুলিকে আপনারা বাছাই করেছেন এই 4টি দলের যে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে? দেখুন, এই ম্যাচ পরিচালনার জন্য কিন্তু একজন ম্যাচ কমিশনার আসছেন বাইরে থেকে, ম্যাচ এসএসআর একজন আসছেন, রেফারি আসছেন 4 জন, আর অ্যাসিস্ট্যান্ট রেফারি আসছেন 4 জন। তো ওনারা যে পরিকাঠামো বা যা দেখে গেছেন, প্রত্যেক দিন 2টো করে ম্যাচ হবে। 15 তারিখ 2টা, 17 তারিখ 2টা এবং 19 তারিখ 2টা ম্যাচ হবে। তা ম্যাচ কমিশনার 13 তারিখ আগরতলায় এসে বসবেন। উনি আসলে সময়টা নির্ধারিত হবে, কিন্তু প্রত্যেক দিন 2টো করে খেলা হবে এবং সেটা উমাকান্ত মিনি ফুটবল স্টেডিয়ামেই হবে আপাতত যে হয়েছে। কারণ সেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যারা প্রতিনিধি আছেন বা ম্যাচ কমিশনার আছেন, ওনারাই সিদ্ধান্ত নিয়েছেন যে একটা জায়গাতেই খেলাটা হবে এবং সেটা হচ্ছে উমাকান্ত মিনি ফুটবল স্টেডিয়াম। এবং আমরা এটা বিভিন্ন যে জায়গায় আছে, যারা পাবলিসিটি দপ্তরে মানে আমাদের এই কমিটিতে আছেন, ওনারা প্রচার প্রসারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন। বিভিন্ন জায়গায় যেমন বিমানবন্দর, আমাদের যে বাস স্ট্যান্ডগুলি আছে, রাজানগর বলুন, আমাদের এই নাগেরজলা বলুন বা রেল স্টেশন বলুন, আমরা কিন্তু সেই প্রচার এবং ডিস্ট্রিক্ট লেভেলও আমাদের যে ইয়েগুলি আছে, টিএফের যে অধীনস্থ যে সংস্থাগুলি আছে, তাদেরকে আমরা বলেছি সেটা প্রচার প্রসারে নেওয়ার জন্য। আর যেহেতু আমাদের পরিকাঠামো আছে এবং ত্রিপুরার প্রত্যেকটি খেলায় কিন্তু দ্বিতীয় খেলা পড়েছে, যদি আমরা ধরেও নেই যে একটা দুপুরবেলা হয় বা সকালবেলা হয়, দ্বিতীয় খেলাটা কিন্তু প্রত্যেক দিনই সেকেন্ড খেলা হবে। তো সেটা আমরা চেষ্টা করছি যাতে ত্রিপুরার যারা দর্শকরা আছে দেখতে পারে। হয়তো সন্ধ্যার দিকে আমরা করতে পারি কিনা সেটা ম্যাচ কমিশনার আসলে ওনার সঙ্গে কথা বলে 13 তারিখ আমরা সিদ্ধান্ত নিয়েই আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে এবং সবাইকে আমরা জানিয়ে দেব। তো সেইগুলো ক্ষেত্রে ম্যাচগুলো কি নৈশালোকে হবে না দিনের আলোতে হবে? 2টো ম্যাচ কিভাবে পরিকল্পনা আপনাদের? সেটা ম্যাচ কমিশনার 13 তারিখ আসলে পরে আমরা ওনার সঙ্গে কথা বলেই জানতে পারবো, উনি মাঠ যখন দেবেন। কারণ যেই কারণে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে যেই আমাদের ফিকচার দেওয়া হয়েছে, সেখানে কিন্তু সেইভাবেই নির্দেশ দেওয়া আছে যে সময়টা পরে জানাবে। কিন্তু 15 তারিখ 2টা খেলা হবে, 17 তারিখ 2টা খেলা হবে এবং 19 তারিখ 2টো খেলা হবে। হ্যাঁ, আর প্রত্যেকটি খেলাই ফিকচার এখানে দেখা গেছে যে 15 তারিখ প্রথম খেলাটা কিন্তু আমাদের ত্রিপুরার মণিপুরের সঙ্গে, এবং দ্বিতীয় খেলা আমাদের মিজোরামের সঙ্গে, এবং তৃতীয় খেলা আমাদের নাগাল্যান্ডের সঙ্গে, এবং প্রত্যেক দিনের দ্বিতীয় ম্যাচগুলি ত্রিপুরা। তো সেই হিসেবে আমরা চাইছি ম্যাচ কমিশনারের সঙ্গে কথা বলে যাতে অন্তত ত্রিপুরার খেলাগুলি, যেহেতু দ্বিতীয় ম্যাচ, আমরা নৈশালুকি করতে পারি কিনা, যাতে ত্রিপুরার দর্শকরা খেলাটা সুন্দরভাবে উপভোগ করতে পারে এবং আমাদের স্বাগতিক দল যেহেতু ত্রিপুরা, ওদেরকে মাঠে উৎসাহ দিতে পারে। তো সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে আমরা দেখেছি যে প্রত্যেকটি অনুষ্ঠানে তারা বলে থাকেন যে ফুটবলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে প্রচার এবং প্রসারটা দরকার। আমরা বিগত আসরে 2018 সালে ততটা প্রচার হয়নি, 2024 সালে আংশিক হয়েছিল। তো এবছর এই প্রচারটা আপনারা কতটুকু নিয়ে যেতে পেরেছেন বা নিয়ে যাবেন, যে সেখানে দেখা গেল যে ঘরের মাটিতে হচ্ছে ফুটবল আসর, সেইভাবে জাঁকজমক বা চাকচিক্য বা নতুন ফুটবলার তুলে আনার ক্ষেত্রে বা স্কুল ফুটবলারদের কতটুকু আপনারা ইনভলভমেন্ট করবেন এই টুর্নামেন্টে? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি যে আমাদের প্রেস এবং মিডিয়া বা পাবলিসিটির একটা কমিটি, সাব কমিটি আছে, ওনারা বসে অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন যে এটার প্রচার প্রসারের জন্য আমরা বিমানবন্দরে, আমাদের রাধানগর বাস স্ট্যান্ড, আমাদের নাগেরজলা এবং ওদিকে আইএসবিটি চন্দ্রপুর, আমাদের রেল স্টেশন এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারেও আমাদের সেই বড় ফ্লেক্স লাগিয়ে প্রচার করা যায় কিনা সেটা দেখছে এবং অবশ্যই হবে। আর এছাড়া তো আমাদের সোশ্যাল মিডিয়া বা আমরা করছি
প্রচার করার চেষ্টা করছি এবং দূরদর্শনকে অলরেডি আমরা নিমন্ত্রণ করেছি, যাতে অল ইন্ডিয়া রেডিওকে আমরা চিঠি পাঠিয়েছি যে আপনারা প্রচার প্রসার করার জন্য, এবং যে খেলাগুলি চলবে সেগুলির জন্য লাইভ টেলিকাস্ট করে আমরা দূরদর্শনকেও বলেছি। এবং আমরা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া বা যারা ফটোগ্রাফার আছে তাদের কাছেও আমরা আবেদন রেখেছি মাঠে যাতে ওনারা প্রবেশ করতে পারেন, ওদেরকে যাতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী তাদেরকে আমরা আই কার্ড দিতে পারি, সেই প্রস্তুতিও কিন্তু আমরা সর্বাঙ্গীনভাবে তৈরি আছি। আর প্রচার প্রসার যেটা এমনিতে আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে তো সারা ত্রিপুরাবাসী অলরেডি জেনে গেছে, এবং আমরাও আমাদের তরফ থেকে সর্বাঙ্গীন চেষ্টা করছি যাতে সব দর্শকরা যাতে মাঠমুখী হতে পারে। এবছরের এই ফুটবল খেলা যেহেতু আপনারা মোট 42 জন ফুটবলার তা থেকে বাছাই প্রক্রিয়া শুরু করেছেন, এবং সেখানে আমরা যেটা দেখেছি আমাদের ঘরোয়া নকআউট এবং লিগ ফুটবল টুর্নামেন্টে যে সমস্ত দলগুলো অংশ নিয়েছিল তাদের মধ্য থেকে, এবং এই পরিসংখ্যান যদি বলি অতীতের পরিসংখ্যান থেকে এবছরের পরিসংখ্যান বিষয়ে কতটুকু আশাবাদী রাজ্য ফুটবল সংস্থা, যেহেতু এবছর ইন্টার স্টেটে ফুটবলার খেলার সুযোগ রয়েছে, ফুটবলারদের স্থান দেওয়া হয়েছে, তো কতটুকু আশাবাদী, যেখানে আমাদের পারফরমেন্স ততটা আশানুরূপ হয়নি বিগত 2 বছর, যেখানে 18তে এবং 24-এ, এবছরটা নিয়ে আপনারা কতটুকু আশাবাদী? দেখুন, গতবারও কিন্তু 4 জন আমরা বাইরের প্লেয়ার খেলিয়েছিলাম ইন্টার স্টেটের, এবারও 4 জন আছে। তবে আমি যতটুকু আমার ব্যক্তিগত যেটা বুঝলাম যে আমাদের পারভেজ ভুইয়া তার অসুস্থতার কারণে আমাদের দলে ঢুকতে পারেনি, সে থাকলে হয়তো আরও বেশি আমরা আক্রমণ ভাগটা একটু শক্তিশালী হতো, সেই জায়গাটা হয়তো কাটিয়ে ওঠার জন্য আমাদের যারা এখন যারা টিমে আছেন, সিলেকশন পেয়েছেন, আমাদের যারা কোচ আছেন বা চিফ কোচ আছেন, ওরা চেষ্টা করছেন। আমি তো আগেও বলেছি যে ওই গ্যাপগুলি যাতে পূরণ করা যায়, তার অভাবটা আমরা নিশ্চয়ই বোধ করছি। সে থাকলে হয়তো আমাদের ত্রিপুরা টিমটা, কারণ গতবার ও দুর্দান্ত খেলেছে। তা যাই হোক, দুর্ভাগ্যবশত সে মণিপুরের সঙ্গে খেলতে পারেনি, এর আগের ম্যাচে 2 হলুদ কার্ড দেখে সে বুক হয়ে গেছিল। তা এর বাকি যে খেলাগুলো 2টা খেলা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল, ওর পারফরমেন্স আপনারা এবার লিগও দেখেছেন, শিল্ডও দেখেছেন। তো ওর অসুস্থতার কারণে ওকে পাইনি, সেই কারণে আক্রমণ ভাগটা নিয়ে একটু দুশ্চিন্তা ছিল। কিন্তু যারা এই টিমগুলি সিলেকশন করেছে, আক্রমণ ভাগের প্লেয়াররা তো আছেন, ওদেরকে নিয়ে আশা করি আমাদের টিম ভালোই খেলবে। এবছর এর আগে টুর্নামেন্ট আপনারা শেষ করেছেন মহিলা নকআউট ফুটবল, সেই জায়গায় আংশিক সাড়া পরিলক্ষিত হয়েছে। ওভারঅল যদি দেখা যায় যে এবছরের এই টুর্নামেন্ট যেটা শুরু হয়েছিল মে মাস থেকে, মে মাসের শুরু থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় বছরের অন্তিম লগ্নে কতটুকু আপনারা সফল করবে? দেখুন, সফল বলতে অ্যাকচুয়ালি লিগে তো আমাদের মহিলা দল 6টা দল ছিল, কিন্তু স্কুলের সমস্যা বা অন্যান্য আর্থিক সমস্যার কারণেও নকআউটে আমরা 4টা দলকে পেয়েছি। তা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আপনারা জানেন আমাদের যে আর্থিক অবস্থা, সেই অনুযায়ী আমরা সেভাবে দলগুলিকে যতটুকু সম্ভব আমরা প্রাইজ মানি বা দিতে পারি না। তার মধ্যেও আমরা চেষ্টা করছি যে আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 ডিস্ট্রিক্ট লেভেলে মহিলাদের ম্যাচ করে আমরা যাতে মহিলাদেরকে আরও বেশি করে তুলে আনা যায়। তো সেই ক্ষেত্রে আমরা আগেও চেষ্টা করেছি স্কুল লেভেলে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট করে মহিলাদের মেয়েদেরকে আরও ছোট বয়স থেকে যাতে গ্রাসরুটে করা যায়, সেভাবে আমরা পরিকল্পনা নিয়েছি। আগামী বছর হয়তো সেভাবে আমরা বছরের প্রথম থেকেই শুরু করব। তো এই বছরও আমরা ডিসেম্বর মাসে শেষ দিকে হয়তো একটা টুর্নামেন্ট মহিলাদের করার চিন্তা ভাবনা করছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। সিদ্ধান্ত হলে অবশ্যই আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমরা চেষ্টা করছি ডিসেম্বরও আরেকটা মহিলাদের টুর্নামেন্ট সেভাবে করা যায় কিনা। তো সেই ক্ষেত্রে একাধিক মাঠ বা একাধিক অ্যাস্ট্রোটার্ফ মাঠ তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। তো আমরা যেটা দেখেছি যে একাধিক রাজ্যে যখন সন্তোষ ট্রফি ফুটবলগুলো হয় রাজ্যের বিভিন্ন জায়গায়, কিন্তু আমাদের এই আগরতলাতে বা ত্রিপুরাতে রাজধানী কেন্দ্রিক হচ্ছে, সেটার বিষয়ে কি রাজ্য ফুটবল সংস্থা একটা জায়গায় চাইছে না এটা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সেইভাবেই গাইডলাইনটা দিচ্ছে? না, এটা সর্বভারতীয় ফুটবল সংস্থায় গাইডলাইনটা দিয়েছে, কিন্তু আমাদের এখানে লিমিটেড ম্যাচ, 3 দিন 6টা ম্যাচ। যদি ধরুন আরেকটা গ্রুপের খেলা আমরা পেতাম, সেভাবে আমাদের সঙ্গে কথাও বলেছিল, কিন্তু পরিশেষে সেটা হয়নি। যদি হতো তাহলে আমরা ধরুন আমাদের 9টা অ্যাস্ট্রোটার্ফ মাঠ আছে, তো আমরা কুমারঘাটে হোক বা নর্থে হোক বা সাউথে হোক আমরা করতে পারতাম। আমাদের আগরতলা তো অন্য মাঠ আছে, কিন্তু যেহেতু খেলার সংখ্যা কম, সেই কারণে একটা মাঠকে আমরা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বেছে নিয়েছে। আগামী দিনে যদি আমরা
সেই খেলাগুলি আরও বৃহৎ আকারে পায়, তো আমরা সেটা হয়তো করতে পারি। আপনি যেটা বলছিলেন ফুটবল প্রচার প্রসারের জন্য রাজ্য সরকার চেষ্টা করছে, আপনি জেনে খুশি হবেন ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মজয়ন্তী উপলক্ষে অলরেডি ত্রিপুরার উপজাতি দপ্তর যেটা আছে, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, তারা কিন্তু সারা ত্রিপুরা রাজ্যে সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, স্টেট মিট অলরেডি তারা পরিকল্পনা করেছে এবং তাদের প্রস্তুতি মিটিংও হয়ে গেছে আগামী জানুয়ারি মাসে। সেইভাবে সাব ডিভিশন লেভেলে ইন্টার হোস্টেল ছেলে মেয়েদের সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, স্টেট লেভেল মোটামুটি আপনার সারা ত্রিপুরার প্রত্যেকটি ট্রাইবাল হোস্টেলরা কিন্তু আপনারা জানেন জনজাতি অংশের ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে ফুটবল খেলায় আগ্রহী, সেভাবে কিন্তু সরকারও নিচ্ছে এবং আলটিমেটলি যেই স্টেট মিটটা সেটা আমরা আগরতলাতেই করব আগামী নতুন বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে, সেভাবে কিন্তু চলছে। তো ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরাও চাইছি যে আরও বেশি করে খেলা হোক, যত বেশি খেলা হবে তাহলে কিন্তু খেলোয়াড়রা উৎসাহ পাবে, আবার আপনি সেখানে ট্যালেন্ট সার্চও করতে পারবেন। অলরেডি কিন্তু সারা ভারতবর্ষের আপনার 8টা জোন ভাগ করে এই ট্যালেন্ট সার্চের জন্য কিন্তু একটা সার্কুলার অলরেডি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে দিয়েছে। আমাদের এই যে জোনের মধ্যে কিন্তু 8টা স্টেট আছে, মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম। এখান থেকে ট্যালেন্ট সার্চ করার জন্য আপনার মিস্টার গ্যালন লেপচাকে কোঅর্ডিনেটর করেছে এবং আমাদের স্টেট থেকেও একজনকে আমরা প্রতিনিধিত্বমূলক ওখানে দেব। কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে, ওনারা আসবেন এখানে, প্রয়োজন আমাদের এখানে যে যিনি থাকবেন উনিও যাবেন, যাতে আমরা ট্যালেন্ট সার্চ করে আরও প্রতিভা যেখানে গ্রামাঞ্চল আছে সেখান থেকে তুলে আনতে পারি। সেই প্রচেষ্টা ত্রিপুরা ফুটবলের অ্যাসোসিয়েশন আছে এবং রাজ্য সরকার, ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল সবাই মিলে সহযোগিতা করছে। আগামী 15 তারিখ তার উদ্বোধন, সেই উদ্বোধনী অনুষ্ঠানে কে কে থাকতে পারে সেটা যদি আপনারা একটু দর্শকের একটু জানিয়ে দিতে। দেখুন, আমাদের এখানে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে গাইডলাইন ম্যাচের, সেখানে একদম ডট টাইমে খেলা শুরু করতে হয়। তো এখানে ইনঅগারেশনের কোনো স্কোপ নেই, কিন্তু তারপরও আমাদের ফুটবল অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি একটা প্রপোজাল রেখেছিলেন, তো ওনাকে বলেছি যাকেই আমরা এখানে ইনঅগারেটর হিসেবে আনবো, যদি আমরা রাইট ডট টাইমটা মেনটেন করতে পারি তাহলে হয়তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি একজন ক্রীড়ামন্ত্রী, আপনারা জানেন ক্রীড়াপ্রেমী, তো উনি যদি সময় দিতে পারেন তা আমরা চাইবো, রাজ্যের উনি সবসময় মাঠে আসেন, আমরা চাইবো এবং কথাও হয়েছে যদি উনি সময় দিতে পারেন আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে দিয়ে আমাদের উদ্বোধন করার কথা রয়েছে। আমাদের এই আলোচনা, ছোট্ট আলোচনায় আমরা কিন্তু উঠে আনলাম বা তুলে আনলাম যে 79তম যে সন্তোষ ট্রফি ফুটবল রাজধানীর বুকে এবং তাকে বাস্তবায়িত করবার জন্য রাজ্য ফুটবল সংস্থা তৈরি সব দিক থেকে। কারণ 2018 সালের পর 2024 এবং 2024 সালের পর 2025, অর্থাৎ 365 দিন ঘুরতে না ঘুরতেই কিন্তু রাজ্য ফুটবল সংস্থার কাঁধে আবারও একটা বড় দায়িত্ব। এবং 15 ডিসেম্বর থেকে সেটা শুরু হবে, 15, 17 এবং 19, এবং 4 দলীয় এই আসর ডি গ্রুপের ম্যাচ উপভোগ করবে সবাই। সবচেয়ে বেশি যেটা হলো রাজ্যের ফুটবল প্রেমীদের কাছে, ফুটবল খেলোয়াড়দের কাছে একটা বড় সুযোগ যে উত্তর পূর্ব ভারতের যে নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম, যেখানে গিয়ে আমাদের ফুটবল খেলা দেখতে হয় এবং ভারতীয় ফুটবলে যাদের সিংহভাগ ফুটবলার এখন রাজত্ব করছে তাদের একটা দেখার সুযোগ। এবং এই সুযোগ রাজধানীর বুকে উমাকান্ত মিনি স্টেডিয়ামের বুকে করে দিচ্ছে রাজ্য ফুটবল সংস্থা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী এবং রাজ্য ফুটবল সংস্থার যে সহযোগিতা উদ্যোগ, এবং তার পাশাপাশি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যেভাবে আকৃষ্ট হয়েছে বা যেভাবে এই রাজ্যের এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং উন্নতির ক্ষেত্রে ক্রীড়া পরিকাঠামো দেখে অনেকটাই অভিভূত, তার কারণেই কিন্তু পরপর 3 বার এই সুযোগ রাজ্য সরকার এবং রাজ্য ফুটবল সংস্থা ক্রীড়া দপ্তরের কাছে। আমরা আশা করব এবছরের এই 79তম এই যে সন্তোষ ট্রফি ডি গ্রুপের ম্যাচগুলো হবে 4 দলীয় আসর, সেখানে সার্থক হবে এবং রাজ্য ফুটবল সংস্থা তা বাস্তবায়িত করবে নতুন প্রজন্মের কাছে। আজ এই পর্যন্ত। আবারও আমি রাজ্য ফুটবল সংস্থার যুগ্ম সম্পাদক কৃষ্ণপদ সরকারকে অভিনন্দন জানাচ্ছি আমাদের স্টুডিওতে, এবং তার বিস্তারিত আলোচনার জন্য আমরা আশা করব এই বছরের আসর আবারও সফল হবে। ধন্যবাদ আপনাকে।